আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি সবাইকে একটা ক্রিকেট ডিসকাশনে। আমি আরফাত পাভেল রয়েছি আপনাদের সাথে এবং আমার সাথে তালহা ইবনে শরীফ। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমরা কথা বলতে চলেছি যে ব্যাপারটা, সেটা অলরেডি ক্যাপশনে কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি। তারপর একবার বলতে চাই যে টি-20 ন্যাশনাল টিমে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান তারা কি আদৌ আসলে ডিজার্ভিং কিনা এই মুহূর্তে, তারা আসলে ন্যাশনাল টিমে আসলে থাকার যোগ্যতা রাখে কি না, ইন ফিউচারে ন্যাশনাল টিমে তাদেরকে রাখাটা কতটুকু যৌক্তিক, এই ব্যাপারগুলো নিয়ে তাদের রিসেন্ট পারফরমেন্স কতটুকু কি বলতেছে এবং তাদের স্ট্যাটস কি বলে যে তারা আসলে বাংলাদেশের ফিউচার যে টি-20 টিমটা হবে সেখানে কি তারা কি আসলে থাকতে পারে কি না। হ্যাঁ, তালহা আমার সাথে যে তালহা রয়েছে, সে তালহা আসলে একজন সাকিবের বিগ ফ্যান, তাই তাকে আমি আজকে রেখেছি আমার সাথে। না ভাই, আমি আসলে শুধু সাকিবের না, আমি পঞ্চপাণ্ডব বলতে বাংলা পুরো বাঙালি যাদেরকে বোঝে আমি তাদের সবারই অনেক বড় একটা ফ্যান। এবং আমি বলতে চাই যে বাংলাদেশের ক্রিকেট তাদের মাধ্যমে চেনা, তাদের মাধ্যমে পরিচিতি লাভ এবং তাদের মাধ্যমে বড় হয়েছে। তবে একটা জিনিস কি, কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস ছেড়ে দেওয়া ভালো আমার কাছে মনে হয়। কারণ আপনাকে তখনই আমরা মনে রাখবো যখন দেখবো আপনি আপনার সর্বোচ্চ জায়গা থেকে আপনি অবসরটা নিচ্ছেন। আপনি যখন ভালো একটা ফর্মে আছেন আপনি তখন অবসরটা নিচ্ছেন, তখন পুরো জাতি কিন্তু আপনাকে সারাটা জীবন মনে রাখবে। এবং এটা কিন্তু একটা মনে রাখার মতোই কাজ যে এমনকি আমরা যদি বাইরের দেশের ক্রিকেটারদের কথাও বলি, তারাও কিন্তু এই কাজটাই করেছে যে তারা তখন ভালো খেলেছে, হঠাৎ যখন তাদের মনে হয়েছে যে তারা দেশকে কিছু দিতে পারছে না বা তাদের দ্বারা হয়তো দল তেমন একটা উপকৃত হবে না, তখন কিন্তু তারা রিটায়ারমেন্টটা নিয়েছেন। এর আগে আমরা এমন অনেক উদাহরণ দেখেছি। এবং আমি যদি বলি এই বিশ্বকাপের কথা, চলতি বিশ্বকাপও কিন্তু কুইন্টন ডি ককের হয়তো শেষ বিশ্বকাপ, তিনিও হয়তো রিটায়ারমেন্টে নিয়ে নেবেন, অথচ তিনি কিন্তু এখনো পিকে আছেন এই বিশ্বকাপের রানের ক্ষেত্রে। অনেক বেশি রানও করেছেন, প্রতিটা ম্যাচেই ভালো পারফর্ম করছেন এবং দলের জন্য ওয়ানডে থেকে কিন্তু হ্যাঁ ওয়ানডে থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। তবে আমার কাছে কথা হচ্ছে ডি ককের এমন না যে সে খেলতে পারতেছে না বা তার পারফরম্যান্স খারাপ, তারপর কিন্তু সে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, কারণ তার কাছে মনে হচ্ছে যে সামনে যারা আসতেছে তারা হয়তো তার থেকে বেটার একটা শুরু করার চান্স পাচ্ছে। তোমার সাথে আমি একটা জিনিস, তুমি তো সাকিব বা আমরা যেহেতু কথা বলতে চাচ্ছি তাদেরকে নিয়ে, আমরা যদি তাদের স্টেটটা নিয়ে কথা বলি, আমি যদি মাহমুদুল্লাহ রিয়াদের এবারের ম্যাচের স্টেটটা নিয়ে কথা বলি, তার এবার মানে এভারেজ যে টোটাল যে রান স্কোরটা, এটা কতটুকু আসলে একটা মানানসই একটা অভিজ্ঞ 15 বছরের অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে? না, এটা আসলে মোটেও। তার যদি আমি দুইটা ম্যাচের কথা তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে যদি আমি বলি যে সাউথ আফ্রিকার সাথে তিনি কিন্তু 18 বলে 20 রান করতে পারেননি শেষের দিকে এসে, যেখানে ম্যাচটা আমাদের একদম হাতের মুঠোয় ছিল। তিনি একজন দেশের সেরা ফিনিশার হিসেবে তাকে আমরা বলে থাকি, সাইলেন্ট কিলার হিসেবে তাকে আমরা জানি, অনেকেই তাকে আবার আনসেন হিরো আমরা বলে থাকি অনেক ম্যাচে। কিন্তু এই ম্যাচটাতে আমাদের হাতে থাকা ম্যাচটা সে কিন্তু জিতাতে পারেননি। জি, এখানে তার একা ব্যর্থতা তুমি বলবা না, তুমি বলবা যে ভাই টপ অর্ডার কি করছে। আসলে ওই সিচুয়েশনে টপ অর্ডার কি করছে এটা নিয়ে আমার আলোচনার থেকে, তার যখন ম্যাচটা জেতানোর মতো সিচুয়েশন তার হাতে ছিল, একজন এক্সপেরিয়েন্সড ব্যাটসম্যান যার অলরেডি 15 বছরের অভিজ্ঞতা, সে ওই মোমেন্টে ম্যাচটা জিতাতে পারলেন না। তার একটা লাস্ট বলটাতেই কেন তাকে 6-এর অ্যাটেম্প নিতে হলো? তার আগে কেন সে কোনো বাউন্ডারি অ্যাটেম্প সে নিল না কেন? তার আগে কি সব বলই বাউন্ডারি অ্যাটেম্প না নেওয়ার মতনই ছিল? আমি যদি এটা নিয়ে কথা বলি তাহলে আমি বলবো যে আপনার সাথে ইনশাআল্লাহ আরো একটা এপিসোড হয়তো আমার দেখা হবে, আমরা সেখানে টপ অর্ডার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ডেফিনেটলি। হ্যাঁ, এখন আমি যদি বলি যে ফিনিশারের কথা, তবে অবশ্যই আমি বলবো যে এমন জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদের তার বেস্ট পারফরমেন্সটা দেওয়ার দরকার ছিল এবং তিনি এই জায়গায় ব্যর্থ হয়েছেন। এবং আমার কাছে মনে হয় যে শুধু এই জায়গায় নেই, এর আগের ম্যাচগুলোও দেখেন, হয়তো একটা বা দুইটা ম্যাচ বাদে কিন্তু তিনি প্রায় সবকটা ম্যাচে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে সাকিব আল হাসান এই বিশ্বকাপে তার মনে রাখার মতো এখানে আরেকটু ইন্টারাপ্ট করব, মানে মাহমুদুল্লাহর যে ম্যাচগুলো লাস্ট সুপার 8-এর ম্যাচ ছাড়া হচ্ছে ওইটা তো বললাম, সুপার 8-এর যে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা, সেই ম্যাচে এত বড় একটা রানের টার্গেট, সেখানে তার স্ট্রাইক রেট কত তুমি জানো? মাত্র 87 রানের স্ট্রাইক রেটে সে একটা 13 রানের বিশাল ইনিংস সে খেলে দলের জন্য অনেক বড় কিছু সে করে গিয়েছেন। তা সে প্রতিটা ম্যাচেই তার জন্য এমন না যে আমরা এখন হয়তো দর্শক কমেন্টসে আমাকে গালিগালাজ করবে, হু কেয়ারস, গালিগালাজ করুক, কিন্তু বিষয় হচ্ছে যে জেতা ম্যাচগুলা, যে ম্যাচগুলা বাংলাদেশ জিততে পারতো, সেই ম্যাচগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই মাহমুদুল্লাহ রিয়াদ নিজের হাতেই খুন করেছেন। একটা লাস্ট ওয়ার্ল্ড কাপে গতকালকে আমরা গতকালকে কি বলতে গত ম্যাচটা যে প্রিভিয়াস যে লাস্ট ম্যাচটা, সেই ম্যাচে লিটন যে 50 করেছেন, লিটন কিন্তু কোনো সেলিব্রেশন করেননি।
তুমি খেয়াল করেছো কিনা? জি। কারণ তার কাছে ওই মুহূর্তে সেলিব্রেশনটা ইম্পর্টেন্ট ছিল না। বাট মাহমুদুল্লাহ রিয়াদ সাউথ আফ্রিকার সাথে 100 ওয়ানডে ম্যাচ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে সে কিন্তু একটা বিগ সেলিব্রেশন করেছিলেন, যেটা নিয়ে ফেসবুকে খুব ট্রোল হচ্ছে এই মুহূর্তে। এটা নিয়ে যে ওই মোমেন্টে বাংলাদেশ যেখানে ম্যাচ হেরে যাচ্ছে তিনি তার সেঞ্চুরি সেলিব্রেশন করতেছেন, অনেকে হয়তো ডিফেন্ড করতেছে যে সে ফুরিয়ে যাননি, সেটার প্রতিবাদ স্বরূপ তিনি এই সেলিব্রেশনটা করেছিলেন। কিন্তু আসলে ফুরিয়ে যাননি এই প্রতিবাদ স্বরূপ এই সেলিব্রেশন, মানে দল হারতেছে আমি ফুরিয়ে যাইনি এই প্রেজেন্টেশন দেওয়ার কি মানে? আমি যদি বলি যে আসলে অনেক কিছু কিন্তু মাথার ভিতরে ঘুরে এবং তাদের কিন্তু অনেক সমর্থক এই জুড়ে। তবে আমি বলতে চাই যে বাস্তবতা এক সাইডে, দেশের কথা এক সাইডে, এবং এই আপনার প্রতি আবেগের জায়গাটা এক সাইডে। ডেফিনেটলি এই আমরা যদি এখন আবেগকে কাজে লাগাই, আপনার আমার ক্রিকেট টিম সামনে কেনিয়ার জায়গায় কিন্তু নিজেদের বাংলাদেশকে চিন্তা করতে হবে। আমরা এবং আরেকজন, হ্যাঁ তুমি বলো তারপরে। এবং আমি যদি বলি যে ওভারঅল যদি একটা বিষয়ের কথা বলি, যেমন সাকিব আল হাসান, তিনি আমরা জানি অলরাউন্ডার হিসেবে তিনি গ্রেট এবং তাকে আমরা অনেকে ভালোবাসি এবং অনেক সম্মানের একটা জায়গায় তিনি আছেন এবং সারা জীবন তিনি থাকবেন। কিন্তু কখন থাকবেন? যখন তিনি সম্মানের সাথে এসেছেন, সম্মানের সাথে যখন যেতে পারবেন। কিন্তু যদি তখন যদি বাংলাদেশের লোকজন তাকে সমালোচনা করে নামায়, ক্রিকেট বোর্ড তার পারফরমেন্স হচ্ছে না দেখে তাকে নামায়, তখন কিন্তু সেই ব্যক্তিটার সম্মানটা থাকে না। এবং সারা জীবন নিজে থেকে যদি নিজের অবস্থান থেকে কেউ যদি নিজে না বুঝতে পারে যে আমার এখন সরে যাওয়া উচিত, আমার এখন চলে যাওয়া উচিত, সেটা যদি নিজে থেকে না বুঝে, সেক্ষেত্রে কিন্তু আসলে মানুষ তাকে একটা টাইমে রেসপেক্টটা করে না। জি, আমরা যদি ধোনির কথা বলি, তার কিন্তু ভারতে প্রচুর ফ্যান এখনো পর্যন্ত। যদি ধোনি ফিরে আসে অনেকেই খুশি হবে। কিন্তু ধোনি একটা মাস্টারমাইন্ড, সে তার বিবেচনা করে কিন্তু সরে গিয়েছে এবং নতুনরা কিন্তু ওই জায়গাটায় কাজ করছে এবং অলরেডি টিম ইন্ডিয়া নিজেদের জায়গা ফিল আপ করে ফেলেছে। এমন না যে ধোনির অভাব পূর্ণ হয় না, সেই জায়গায় ভালোভাবে ফিল আপ হয়ে গেছে। আমরা এখন মানে আমাদের দেশের মধ্যেই থাকি, আমরা বাইরের প্লেয়ার নিয়ে পরে আলোচনা করি। দেশের মধ্যে যেটা হচ্ছে যে সাকিব আল হাসান, নাম্বার 1 অলরাউন্ডার, তিনি বিশ্বের সেরা অলরাউন্ডার, বাংলাদেশের টপ পারফর্মার তিনি, বাংলাদেশকে চিনিয়েছেন তিনি, বাংলাদেশকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন তিনি। কিন্তু বিগ ম্যাচে তার পারফরমেন্স কি আসলেই নাম্বার 1 অলরাউন্ডার সুরভ? না, এটা এই বিশ্বকাপে তিনি এমন কিছুই করেননি যেটা মনে রাখার মতো। নট অনলি দিস ওয়ার্ল্ড কাপ, তার 50টা উইকেটের মধ্যে যদি আমি স্টেট দেখে বলি, 29টা উইকেটই রয়েছে ওমান, আফগানিস্তান, হংকং, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নেপাল, পাপুয়া নিউগিনির বিপক্ষে। বাকি 21টা উইকেট বিগ টিমের বিপক্ষে। জি, ইভেন তিনি যে 4বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন টি20 ওয়ার্ল্ড কাপের ম্যাচে, সেখানে সে 4টা দল হচ্ছে আফগানিস্তান, ওমান, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি। হোয়াট ইউ সে? আচ্ছা, আমি যদি এটা নিয়ে বলি যে তোমরা তো আসলে স্টেটস নিয়ে গল্পটা করো, তোমরা দর্শকদের সাথে বলো বা কমেন্ট সেকশনে বলো তুমি সাকিব ফ্যান, তুমি কিন্তু এই জিনিসটা নিয়ে তর্ক করো। হ্যাঁ, আমি ইভেন তার কামব্যাক ম্যাচ ইভেন তার কামব্যাক ম্যাচ দিস ওয়ার্ল্ড কাপ টিম কে ছিল? আসলে টিম কে ছিল বলো, তুমি বলো তুমি টিম কে ছিল? আসলে বিষয়টা তো সেটা না। বিষয় হচ্ছে তিনি তাও মিডিয়াকে বলে বেড়াচ্ছেন যদি বোর্ড চায় তিনি নেক্সট ওয়ার্ল্ড কাপও তিনি খেলবেন। বোর্ড তো আসলে খুশি, আমরা যেমন দেখেছি যে বিশ্বকাপটা শেষ হলো, নাজমুল হোসেন পাপন স্যার অনেক বেশি খুশি। তিনি বললেন আমাদেরকে যে এমনটা ছেলেরা আগে করেনি। কেন? ছেলেরা কি এর থেকে বেটার কিছু করতে পারতো না? ছেলেদের হাতে কি সেই সুযোগ ছিল না? বা এই যে সুযোগটা ছেলেরা পেয়েছিল যে সেমিফাইনালে যাওয়ার, এই সুযোগ কি পরবর্তী 20 বছরের ছেলেরা পাবে কখনো? এই জিনিস চিন্তা না করে ছেলেরা যতটুকু দিচ্ছে ততটুকু খেয়ে পড়ে বেঁচে থাকবো, এইটা তো কোনো নিয়ম না। ছেলে আপনাকে খাওয়াচ্ছে না, আপনি ছেলেকে খাওয়াচ্ছেন। তো ছেলের আপনার একটা যে ছেলের প্রতি যে একটা যে জায়গা থাকবে, যে আপনার বলার জায়গা থাকবে, এই বলার জায়গা যদি আপনি নিজেই নষ্ট করে ফেলেন, তাহলে দেশের দর্শক তো আপনার কাছ থেকে কিছু চাইতে পারবে না। কয়েকদিন পরে যখন কেনিয়া হবেন, তখন পাপুয়া নিউগিনির বিপক্ষে যখন জিতবে, তখন আমাদের এই আজকের উগান্ডার মতো আমাদের ছাদ খোলা বাসের ব্যবস্থা করা হবে। এবং আমি এটাও বলতে চাই যে এই বিশ্বকাপেও আবার কোনো রকম যেন এটা না হয় যে বাংলাদেশ দেশে আসছে, ছাদ খোলা বাসের একটা ব্যবস্থা করেছে বিসিবি। হতেই পারে, কারণ অনেক খুশি দেখলাম আমরা। অন্যরকম কিছু হলেও হতে পারে, যাই হোক আমরা সেটা এখন ভিডিওতে না বলি, কিন্তু দর্শক যে খুব খুশি সেটা কিন্তু আসলে না, এটা না। বোর্ড প্রেসিডেন্ট হয়তো খুশি, কিন্তু সাধারণ মানুষ হয়তো, সাধারণ দর্শক যারা রয়েছে তারা কেউই এই পারফরম্যান্সে আসলে খুব একটা খুশি না। এখন আমি যদি সাকিবের কথায় আসি,
একটা জিনিস যে সাকিব যখন বাংলাদেশ দলের জন্য করেছেন তখন বাংলাদেশের উঠতি একটা সময় ছিল, তখন তার ওই পারফরমেন্সটা বেস্ট হিসেবে কাউন্ট হয়েছে এবং ওইটা টপ পিকে ছিল একদম। হ্যাঁ, এখন সে এক্সপিরিয়েন্সড এবং এখন একটা সময় হয়েছে, তার বয়স হয়েছে, তার বাম চোখের সমস্যা, নানা রকম নানা কথা নানা গুজব কিন্তু আশেপাশে ঘুরছে এবং অনেক কিছু সত্য প্রমাণিত হয়েছে এবং আমরা দেখেছি অনেক জায়গায় দুর্বলতার জায়গাগুলো তার। কিন্তু সাকিব আল হাসান তিনি একটা লেজেন্ড হিসেবে যদি আমাদের মাঝে থাকতে চান এবং তার মতো অলরাউন্ডার কিন্তু অনেকদিন তিনি একটানা কিন্তু 3 ফরম্যাটে অলরাউন্ডারের নাম্বার 1-এ ছিলেন এবং আমরা চাই যে তিনি তার ওই সম্মানের জায়গাটা নিয়ে যদি তিনি সেই জায়গা থেকে সরে যান, নিজে থেকে সরে যাওয়াটা তার উচিত। জি, আমিও এটাই মনে করি, কারণ এটা কিন্তু তার উপরে সিনিয়র প্লেয়ার, আমরা যে তুমি যেমন ফ্যান হিসেবে তুমি সেটা চাচ্ছ, আমি অ্যাজ এ দর্শক হিসেবে আমি সেটাই চাইবো যে তিনি তার অবস্থান থেকে এখন আসলে সরে যাওয়া। এটা কিন্তু কোনো রাগ ক্ষোভ বা খারাপ লাগার জায়গা না, এটা আমাদের সবার আগে আমাদের দেশ, আমাদের মাতৃভূমি এবং আমরা ওইভাবে কখনো বলতে চাই না যে 8-10টা মিডিয়ার মতো যে মুস্তাফিজ নেভার কামিং ব্যাক বা সাকিব নেভার কামিং ব্যাক, এই কথা বলতে চাই না। এটা তারা পারফরম্যান্স তারা দেশের জন্য অনেক করেছে, আমরা তাদের সম্মান করি। তাদের উচিত নিজেদের জায়গার অবস্থানটা ধরে রেখে, সম্মানের জায়গাটা ধরে রেখে স্বেচ্ছায় নিজে থেকে দল থেকে সরে যাওয়া, অন্য কাউকে সুযোগ করে দাও। এবার ওয়ার্ল্ড কাপে যদি আমরা তাদের জায়গায় সিনিয়র 2টা প্লেয়ার জায়গায় অন্য ইয়ং 2টা স্টার প্লেয়ারকে যদি আমরা দেখতাম, সুযোগ দেওয়া হতো, তাহলে হয়তো ভিন্ন রকম, হয়তো পারফরম্যান্স খারাপ হতো, বাট সেই প্লেয়ারগুলোর তো এক্সপেরিয়েন্স গেদার। হ্যাঁ, আমি নেক্সট ওয়ার্ল্ড কাপে যেহেতু আমাদের টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ, সো নেক্সট ওয়ার্ল্ড কাপে হয়তো বা তারা ভালো করতো। এবং তাহলে আমরা আসলে ভিডিওটা আর বড় না করি। জি, হ্যাঁ, কারণ আমি একটা কথা দিয়ে এখানে শুধু একটু শেষ করতে চাচ্ছিলাম, এটা হচ্ছে যে একটা জিনিস আপনার ভাবা উচিত যে আপনি একজন সিনিয়র প্লেয়ার এবং অনেকেই আছেন কিন্তু অনেকের আইকন আপনি, এবং যারা এখন প্র্যাকটিস করছে, যদি আমি বলি টোটাল বাংলাদেশে 20 কোটি মানুষের ভিতরে যদি 10,000 ছেলেমেয়েও প্র্যাকটিস করে প্রতিদিন সকালবেলা গ্রাউন্ডে, যে তারাও কিন্তু তাদের ভিতরে 5,000 ছেলে আছে যাদের আইকন কিন্তু আপনারা। এখন ওই জায়গা থেকে এখন তারা আপনাদের সম্মানের জায়গাটা করে এবং প্রত্যেকের কাছে সম্মানটা আছে। এবং আমরা এর আগে কিন্তু অনেক প্লেয়ারকে দেখেছি যে তারা কিন্তু তাদের ফর্ম হারিয়েছেন এবং পরবর্তীতে তারা তাদের চেষ্টায় তাদের জায়গাটা তারা করে নিয়েছে, কিন্তু তাদেরকে কিন্তু দল কিন্তু তাদেরকে বয়ে নিয়ে বেড়ায়নি যেভাবে এনাদেরকে নিচ্ছেন। এবং আমি এখানে যদি আরেকটা কথা বলি যে ইন্ডিয়ার এমন অনেক উদাহরণ আছে বা বাইরের দেশের এমন উদাহরণ আছেন, বা আমাদের দেশে যদি আমি বলি তাসকিন আহমেদের কথা, যিনি কিন্তু দল থেকে বাদ গিয়েছিলেন, মুস্তাফিজুর নেভার কামিং ব্যাক, অনেক কথা আমরা শুনেছি, তারা কিন্তু তাদের জায়গাটা করেছে এবং বিশ্বকাপে তাদের পারফরমেন্স তারা দেখিয়েছে এবং আমরা এতে সন্তুষ্ট যে আমাদের বোলারদের প্রতি আমাদের কোনো আক্ষেপ নেই। কিন্তু এটা কেন শুধু বোলারদের জন্য, কেন শুধু বোলাররা বাদের তালিকায় থাকবে, কেন শুধু ব্যাটারদের জন্য কোনো এমন কোনো অপশন নেই যে ব্যাটাররা প্রতিযোগিতা করে ব্যাটারদের জায়গা করে নিতে হবে। আমার কাছে শুধু কথা এটাই যে পাইপলাইন ডেভেলপ করা এবং আপনাদের নিজেদের দিকে তাকিয়ে, এবং ওই যে বাচ্চাটা যে প্রতিদিন যাচ্ছে, এই বাচ্চাটা যেন কোনোদিনও আপনাকে ঘৃণা না করে, এই জিনিসটার খেয়াল রাখা। এবং একজন ভক্ত হিসেবে যদি আমি বলি আপনাদেরকে বা সমর্থক হিসেবে, যে সাকিব বা মাহমুদুল্লাহ, হয়তো তারা এই ভিডিও দেখবে না, কিন্তু এই মেসেজটা তাদের কাছে চলে যাওয়া উচিত আমি মনে করি। সেটা হচ্ছে যে আপনারা আপনাদের র্যান্ডম যে রেসপেক্টটা এখন মানুষ আপনাদেরকে করতেছে, সেই রেসপেক্টটা ধরে রেখে আপনাদের উচিত এখান থেকে আসলে সরে যাওয়া উচিত নিজ দায়িত্বে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় তারা দলে থাকবে কি থাকবে না, সেটা আপনারা কমেন্টসে আমাদের জানাতে পারেন এবং আপনারা বলতে পারেন যে আসলে ভবিষ্যৎ বাংলাদেশ টিমটা কেমন হতে পারে, কেমন হওয়া উচিত। এবং ইনশাআল্লাহ সামনে আমরা আরেকটা ভিডিও করতেছি বাংলাদেশ টপ অর্ডার নিয়ে, সেখানটা কি হবে আশা করি সেটা নিয়ে আপনাদের সাথে কথা হবে। সো ভালো থাকুন, টিল দেন স্টে উইথ আস, স্পোর্টস 24/7। আসসালামু আলাইকুম।